আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বড় এবং হট টপিক হইল ডাকসু নির্বাচন। অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। ওখানে এখনো নির্বাচন হয় নাই, বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নদের নির্বাচন হবে কিনা এটা সংখ্যার মধ্যে পড়ে গেছে। এটা আসলে হবে না মনে হইতেছে, কারণ ওইখানে বাম বা ছাত্র দল বা অন্যান্য সংগঠন মিলে একটা ভিন্ন ধরনের সিচুয়েশন তৈরি হয়ে গেছে শিবিরকে নিয়ে, যার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হবে কিনা এটা একটা অনিশ্চয়তার মধ্যে আছে। আবার হয়তো পার তার কোনো তারপরও ওইখানে অনেক কন্ট্রোভার্সি চলতেছে যে আসলে ওইখানকার পরিবেশটা ইলেকশন পর্যায়ে নেওয়ার মতো পরিবেশ না। এটা ছাত্র শিবির ছাড়া অন্যান্য সকলেরই বলা আর কি। তো এখানে ছাত্রদল থেকে অনেক ধরনের দাবি দাওয়া নিয়ে অনেক ধরনের আপনার প্রবলেম ক্রিয়েট হয়েছে। সো ওইটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কাজ করতেছে। আশা করি এটা দ্রুত সমাধান হবে। কিন্তু যেটা হট টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হইল ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে যে কাহিনী হইতেছে এই মুহূর্তে চলতেছে, এইটা আসলে মনে হইতেছে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে অনেক কিছু হয় কিন্তু, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে জাতীয় নির্বাচনের অনেক প্রভাব পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছাত্র ইউনিয়নের নির্বাচন, যেটা কিনা জাতীয় বা ন্যাশনাল যে ইলেকশন সেটার উপর অনেক প্রভাব পড়ে, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু নির্বাচন অনেক ইম্পর্টেন্ট। তো এই ইম্পর্টেন্টে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে আমরা অনেক ধরনের নাটক, অনেক কল্পনা দেখতেছি। হ্যাঁ, বাম দল তো এক প্রকার ছাত্র শিবিরকে চাইতেছে এই যে এরা যাতে ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে। তারা যে ইস্যুটা নিয়ে ছাত্র শিবিরকে বিশেষ করে বাইরে রাখার চেষ্টা করতেছে, সেটা হলো তাদের প্রথম কথা হইল যে তারা গোপনে কি করতেছে, গোপনে রাজনীতি করে, গুপ্ত রাজনীতি টিম বলে। তো গুপ্ত রাজনীতি বলতে কি বোঝায়? গুপ্ত রাজনীতি তো ওইটাই যারা হলো যাদের রাজনৈতিক পলিসি কোনো কিছুই সহজে প্রকাশ করতে চায় না এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড টোটালটা মানুষের অন্তরাল আড়ালে করে। তো ছাত্র শিবির তো এরকম কোনো কিছু অভ্যুত্থানের পরে এরকম কোনো কিছু তো করে না। অভ্যুত্থানের আগে হইলে হইতে পারে, অভ্যুত্থানের আগে তো সবাই ছিল। অভ্যুত্থানের আগে সমস্ত অন্যান্য রাজনীতি যে ছাত্র রাজনীতি দলগুলো ছিল ওরা প্রত্যেকেই অলমোস্ট বলা যায় গোপনে রাজনীতি কর্মকাণ্ড চালাইছে ওই সময়কার সিচুয়েশন অনুযায়ী। তো এখন তো সবাই প্রকাশ্যে রাজনীতি করতেছে। আমরা যেটা দেখছি সেটা হলো ছাত্র শিবির যে পরিমাণে ওপেন হয়েছে এবং তারা যে পরিমাণে ছাত্রদেরকে নিয়ে প্রোগ্রাম করছে, অন্যান্য দলকে আমরা এইরকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে দেখি নাই। ছাত্র শিবির সারা বাংলাদেশ ব্যাপী ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজে এবং তাদের তো এই যে আপনার যারা এসএসসি ইন্টার পাস করলো তাদেরকে, যারা A+ পাইছে ওদেরকে কন্টিনিউসলি ওদের সংবর্ধনা প্রোগ্রাম কিন্তু সারা বাংলাদেশে কন্টিনিউসলি চলতেছে। তো এর থেকে ওপেন রাজনীতিক ছাত্র রাজনীতি কি হইতে পারে? এইটা যদিও ছাত্র শিবিরের কথা, ইয়েস এটা সর্বসাধারণের কথা, তাহলে এর থেকে ওপেন রাজনীতি কি হইতে পারে যেটা আরো কিভাবে ওপেন হওয়া যায়? এটা অন্যান্য রাজনীতি যে ছাত্র সংগঠনগুলো আছে তারা ব্যাখ্যা করুক, তারা বলুক, কিন্তু তারা এটাও বলে না। শুধু কি করে তাদেরকে গুপ্ত রাজনৈতিক সংগঠন হিসেবে একটা ট্যাগ তাদের ঘরে চাপাই দিতেছে এবং এটা দিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করতেছে। বিশেষ করে ডাকসুর ক্ষেত্রে এটা হতেছে একটা মাত্র কারণ ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যে পরিমাণে গ্রহণযোগ্যতা বাড়ছে, এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, অলমোস্ট বলা চলে যে সারা বাংলাদেশে যে পরিমাণে তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে, অন্য ছাত্র দলগুলোর তাদের তুলনায় অনেক পিছায় এবং অন্য ছাত্র দলগুলোর বিরুদ্ধে তো নানা ধরনের অপকর্মের সংবাদ শিরোনাম হইতেছে, যেটা ছাত্র শিবিরের কারো হইতেছে না। এই কারণেই মূলত ছাত্ররা
ছাত্র শিবিরের দিকে বেশি ঝুঁকতেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এখন প্রার্থী ভিপি প্রার্থী সাদিক কায়েম, ওর কথা তো সবাই জানেন, আপনারা সারা বাংলাদেশ ছাত্র জনতা জানে, এবং ওর জনপ্রিয়তা যেই লেভেলের, সেইটার কারণে মূলত অন্যান্য ছাত্র সংগঠনগুলো ভয় পাইতেছে যে ছাত্র শিবির যদি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি হয়ে যায়, তাইলে তাদের অন্যান্য দলগুলোর জন্য সমস্যা হইতে পারে। এবং কিছুদিন আগে তো হলো মির্জা ফখরুলও বলছে যে ছাত্র শিবির যেভাবে তাদের রাজনীতিক পরিকল্পনা এবং তারা যেভাবে রাজনীতি করে, আগামী 50 বছর এদেরকে কেউ দামায় রাখতে পারবে না। তো এইটা তো একটা রাজনীতিক দলের অর্জন। ওরা 77 সাল থেকে আস্তে 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 করে বিভিন্ন ভাবে তাদের এই কাঠামোটা তৈরি করছে। তো আমরা তো চাই যে অন্যান্য যত ছাত্র রাজনীতি দলগুলো আছে, ওরা সেম ভাবে তাদের কাঠামোটা তৈরি করবে এবং ছাত্রদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা আসবে, তখনই না একটা ডেমোক্রেটিক ডেমোক্রেটিক ইলেকশন ফিল তৈরি হয়। কিন্তু এখন ওরা এই কাজটা না করে শুধু এদের পেছনে সময় দিতেছে, যে সময়টা ওরা এই বিভিন্ন ছাত্র বান্ধব কর্মকাণ্ডের মধ্যে দিতে পারত। আনফর্চুনেটলি ওরা এটা না দিয়া ওরা ছাত্র শিবিরের পেছনে সময় নষ্ট করতেছে হয়তো, এবং যার কারণে এখন ওরা সব থেকে বেশি সমালোচনার মুখে হইতেছে। কয়দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিচুয়েশন তৈরি হয়েছে, এতে করে যেটা দেখতে পাচ্ছি সেটা হইল সবাই একমত হইতেছে যে হলগুলোতে ছাত্র রাজনীতি থাকবে না এবং কোনো দলীয় আপনার কোনো কমিটি থাকবে না। বাট আজকে দেখলাম যে ছাত্র দলের পক্ষ থেকে ওরা জোরালোভাবে দাবি করতেছে যে হলগুলোতে দলীয় কমিটি থাকা হোক। কিন্তু যেটা অন্যান্য সংগঠন চাইতেছিল বা সাধারণ ছাত্ররা ছাত্রছাত্রীরা চাইতেছে না, বাট এটা ওরা চাইতেছে। সো এটা নিশ্চয়ই সাধারণ ছাত্রদের সাথে আলাপ আলোচনা করেই সমাধান হবে আশা করতেছি। বাট প্রবলেমটা তৈরি হয়ে গেছে হলো এখন ডাকসু নির্বাচনটা আসলেই হবে কিনা। কারণ ডাকসু নির্বাচনটা হওয়া জরুরি, কারণ দেশের যে বিরাজমান পরিস্থিতি দিয়ে গেছে, একটু করে ছাত্রদের পড়াশোনা বা বিভিন্ন ইস্যুতে অনেক সেশন জট তৈরি হয়েছে। আশা করি এই সেশন জটগুলো দূর হবে এবং ছাত্রদের কল্যাণমূলক কাজ করার জন্য একটা ছাত্র ইউনিয়ন গঠন হবে, যেটা ছাত্রদের কল্যাণে আসবে। কিন্তু আমরা বিগত বছরগুলোতে এটা দেখি নাই বা এইটা সম্ভব হয় নাই যে কোনো কারণে বা নানাবিধ কারণে। কিন্তু এখন এইটা হওয়া জরুরি। সব থেকে বড় এবং মজার বিষয়টা হয়েছে এই মুহূর্তে, সেটা হইল এনসিবি যে ছাত্র সংগঠন বাকসাস, এদের যে একটা টিম আছে, আহ্বায়ক কমিটি আছে, এরাও দেখলাম যে বিভিন্নভাবে ছাত্র শিবিরকে ট্যাঙ্ক দেওয়ার চেষ্টা করতেছে। এটা আসলে দুঃখজনক, কারণ এই এনসিবির বা এই দলের যেসব নেতারা আছে বা যারা হচ্ছে 24 অভ্যুত্থানে সবথেকে বড় ভূমিকা রাখছে, এদেরকে সেন্টার কিন্তু ছাত্র শিবিরের লোকজন দিয়েছে। এটা সারা বাংলাদেশের লোকজন জানে। ঠিক আছে, মানে আমরা আশা করি নাই যে এরকম পরিবেশ তৈরি হবে। বড় বড় রাজনৈতিক দলগুলোর ওদের বিভিন্ন ধরনের হচ্ছে এজেন্ডা আছে এবং ওদের পার্থক্য আছে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়ে। ওদের ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু আমরা যেটা দেখতেছি এই সেম জিনিসটাই এই ছাত্র সংগঠনগুলোর মধ্যে এসে ঢুকছে। সো এটা আসলে দুঃখজনক। এদের এইটা থেকে বের হয়ে আসা উচিত। মূলত হচ্ছে ছাত্র সংগঠন যত আছে তাদের প্রত্যেকেরই এই ট্যাগিং রাজনীতি থেকে বের হয়ে আসা উচিত। তা না হলে ভবিষ্যতে আমাদের এই বাংলাদেশের কোনো রাজনৈতিক ডেভেলপমেন্ট হবে না। কারণ এদের থেকেই তো আসলে আস্তে আস্তে মূল দলগুলোতে রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি হয়। আর এরা যদি এইখানে এই ধরনের ক্ল্যাশে পড়ে থাকে, তাহলে ওরা যখন জাতীয় পর্যায়ের রাজনৈতিক পরিবেশে যাবে, তখন ওরা তো আসলে ওই পরিবেশটাতে পরিবেশ তৈরি করতে পারবে না। ওইখানে যেটা পাবে ওইটার সাথে নিজেদেরকে অ্যালাইন করার চেষ্টা করবে। আলটিমেটলি কি হবে, দেশের রাজনৈতিক ক্রাইসিস থেকেই যাবে। রাজনীতি যে ক্রাইসিস আছে এটা থেকে এদেশের মানুষ বাইর দিতে পারবে না। কি করছে, একটা মাইন্ড গেম খেলে দিছে। সেটা কি, ছাত্র শিবির তখন বলে দিছে যে ঠিক আছে, তাদের একটা দাবি আছে। সেটা কি, সে যা হলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলছে যে যারা এই ইলেকশন অংশগ্রহণ করবে তাদের ড্রপ টেস্ট করতে হবে। এখন সব থেকে বড় খেলটা লেগে গেছে, ড্রপ টেস্টের পেস লেগে গেছে। এখন এই ড্রপ টেস্ট মানে কি,
ড্রপ টেস্ট করলেই তো হলো কে মাদকাসক্ত কিনা এটা প্রমাণ হয়ে যাবে। তো সারা বাংলাদেশের লোক জানে এই ড্রপ টেস্ট করলে কারা ধরা খাবে। তো প্রবলেমটা তৈরি হয়ে গেছে এখন ওইখানে। যদি এখন ড্রপ টেস্ট করতে হয়, যেমন এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছিল আর ড্রপ টেস্ট করা হয়েছে না, সো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ড্রপ টেস্ট করা হয় তাহলে তো স্বাভাবিকভাবেই দেখা যেতেছে ছাত্র শিবির ছাড়ার কোনো প্রার্থী তখন থাকতেছে না। সো ছাত্র শিবির দিন শেষে এমন একটা গেম খেলছে যেটা কিনা সমস্ত অন্যান্য যে ছাত্র রাজনীতির সংগঠন আছে সবাইকে মাইর দিয়ে দিচ্ছে। এই মাইর দেওয়ার কারণে এখন অন্যান্য সংগঠন খুবই বিপদগ্রস্ত আছে এবং আমি মনে করি ড্রপ টেস্ট হওয়া উচিত। ড্রপ টেস্ট এই কারণে হওয়া উচিত, ছাত্ররা অবশ্যই জানতে পারবে যে তারা কোন ধরনের লোককে তাদের বা নেতা বানাইতেছে, তাদের জন্য তারা নেতা বানানোর জন্য তারা ভোট দিতেছে। তা না হলে, কারণ স্বাভাবিকভাবে কোনো সাধারণ ছাত্র চাইবে না যে একজন মাদকাসক্তকে তারা তাদের নেতা বানায়। হ্যাঁ, এটা কোনো ছাত্রই চাইবে না। মাদকাসক্ত মানে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য খারাপ। তো চারিত্রিক বৈশিষ্ট্য খারাপ যার, তাকে অবশ্যই কোনো ছাত্ররা ভোট দিয়ে তাদের নেতা বানাতে চাইবে না। সো এইটা হয়ে গেছে এখন অন্যান্য দলের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা অবশ্য যদি পড়তো না, যদি না তারা এত মাখামাখি কাদা ছেড়াছেড়ি না করতো। এখন আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি যত কাদা ছেড়াছেড়ি করছে, ও যে কথাই বলে না, উপরে স্যাপ ফেললে স্যাপটা নিজের গায়ে পড়ে। এখন এত স্যাপ উপরে ফেলছে, এখন সবগুলো নিজেদের গায়ে পড়ছে। এখন বাচ্চাদেরটা তোমরা কি করবা? আলটিমেটলি ড্রপ টেস্টে যেতে হবে। যেহেতু ছাত্র শিবির ড্রপ টেস্টের কথা বলছে, তার মানে ওরা এরকম কোন একটা প্রোগ্রাম ফ্যাসিলিটিস ওখানে তৈরি করছে যাতে ড্রপ টেস্ট করতে হবে। এই ড্রপ টেস্ট করে এখন অন্যান্য ছাত্র সংগঠনের কারোই হয়তো আমরা এমনি পাবলিকলি শুনতেছি যে ড্রপ টেস্ট করলে ছাত্র বা অন্য কোনো শিবির ছাড়া অন্য কোনো কারো গ্রহণযোগ্য নেতা আর এখানে দেখা যাইতেছে না যে তারা এখানে কি করবে, অংশগ্রহণ করতে পারবে। বাট প্রবলেম হইতেছে এখন এই জব টেস্টের কারণে যে প্রবলেমটা হবে সেটা হইল অন্যান্য দলের যারা মূল মুখপাত্র যারা আছে, ফেস যারা আছে, সামনের সারিতে যে সব নেতারা আছে, এরা যদি অংশগ্রহণ করতে না পারে তখন তারা কি করবে, বিভিন্ন ইস্যু তৈরি করে এই নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার চেষ্টা করবে। এতে যা যা করার দরকার ঠিক তাই করবে। তার মানে আলটিমেটলি যে কি হইতেছে, ডাকসুর ইলেকশনটা হইতেছে না, এটা ক্লিয়ার। তাতে প্লাস কারো হইতেছে, লস হইতেছে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের, যারা অনেক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসছে, যাদের স্বপ্ন পূরণ করার জন্য এই হলগুলোতে থাকতেছে। কিন্তু প্রশাসনের আরেকটা জিনিস যেটা নেওয়া উচিত, ছাত্রদের এই ছাত্র রাজনীতি কন্ট্রোলের জন্য যেটা সব থেকে বড় একটা ভূমিকা প্রশাসন রাখতে পারে, সেটা হইল তারা একটা ইয়ার ফেস দিতে পারে যে অনার্স বর্ষ শেষ হবে সে ইমিডিয়েটলি হল ছেড়ে দিতে হবে। যার অনার্স বর্ষ শেষ হবে তার হল ছেড়ে দিতে হবে। সে হলে তখন থাকতে পারবে যদি সে ফার্দার স্টাডিতে আবার অ্যাডমিশন হইতে পারে। সে যদি ফার্দার স্টাডিতে অ্যাডমিশন হইতে না পারে তাহলে সে হলে থাকতে পারবে না। সে আধুবাই হয়ে যাবে 5 বছর, 10 বছর, 20 বছর, ভাই তুমি যত বছর খুশি তত বছরে হচ্ছে তুমি অনার্স কমপ্লিট করো ভাই, তাহলে তুমি আর হলে থাকতে পারবে না। তুমি যে বাইরে থেকে তুমি 50 বছরে তুমি অনার্স কমপ্লিট করো। কারণ এই যে ছাত্র সংগঠনের যেসব নেতারা আছে ম্যাক্সিমাম গুলোই 20 বছর, ম্যাক্সিমাম গুলোই 10 বছর 15 বছর ধরে অনার্স শেষ করতে পারতেছে। তাইলে এইখানে এদের কারণে এরা যে হলো একটা হলের সিট দখল করে, এই 15 বছর ধরে একটা হলের সিট দখল করে বসে আছে। আর মেধাবী ছাত্ররা যারা অনেক গরিব পরিবারের সন্তান, অনেক দূর থেকে আইসা তারা এই গাদাগাদি করে রুমে থাকতেছে। আর এরা রাজনীতির নামে প্রত্যেক বছর একটা সিট দখল করে বসে আছে। তো এদেরকে দিয়ে আসলে দেশ কি পাইতেছে? এরা পড়াশোনা করে বেড়ে অন্যদের সুযোগও দিচ্ছে না, আবার দেশের অর্থনীতিতে চাকরি বাকরি করে যদি দেশের অর্থনীতিতে নিজেদেরকে নিয়োজিত করবে সেটাও করতেছে না। করতেছে কি, একটা ফালতু পলিটিক্স সিস্টেমে নিজেদেরকে নিয়োজিত রাখতেছে। আর ম্যাক্সিমাম ছাত্র সংগঠনের গুলো দেখা যায়, শিবিরদের কথা বাদ দিলাম, অন্যান্য গুলো দেখলে দেখা যায় ওগুলো সবগুলোই হলো যায় বিভিন্ন নেশা, এইটা সেটা বিভিন্ন অনৈতিক কাজের সাথে এদেরকে সম্পৃক্ত পাওয়া যায় এবং পুস্তকপত্রিকায় এদেরকে রাখা যায়। তো আলটিমেটলি যেটা করা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রশাসনের, সেইটা হইলো একটা এয়ারফেস তৈরি করে দেওয়া দরকার যে ভাই তোমার বৎসর তুমি
অনার্সে ঢুকছো, তোমার অনার্সের 4 বছর বা 5 বছর মেয়াদ, তুমি এই 5 বছর পর্যন্ত তুমি এই সিটে থাকতে পারবা। এর মধ্যে তুমি পরীক্ষা দিয়ে বের হইতে পারলে তুমি সিটে থাকবা, নাইলে তুমি আর সিটে থাকতে পারবে না। কত তারিখে গিয়ে তুমি সিট ছেড়ে দেবা, তোমার পরীক্ষা শেষ, তোমার সিট ছেড়ে দিতে হবে। যদি সেশন জট থাকে তাহলে সেশন জট পর্যন্ত তাকে অ্যালাউ করা যেতে পারে, আর নাহলে তুমি সিট ছেড়ে দিবা। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে যারা হলো ফেল করবে তাদের জন্য কি হবে? ইয়েস, যারা ফেল করবে তাদেরকেও ছেড়ে দিতে হবে। কারণ কি, এইখানে ফ্রি খাওয়া, এই 15 টাকা, 20 টাকা, 10 টাকা, 15 টাকা দিয়ে হচ্ছে এক এক বেলা খাওয়া আর সরকারি অন্ন নষ্ট করা, এইটা হচ্ছে বন্ধ করতে হবে। তাহলেই দেখবেন এই জিনিসটা যদি সব সুন্দরভাবে বন্ধ করে দেওয়া যায়, তাহলে দেখবেন এই ছাত্র রাজনীতির যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, এটা অনেকাংশে বের হয়ে যাবে। এবং ছাত্র যারা এখানে পড়াশোনা করতে আসছে, এরা সুন্দর করে পড়াশোনা করে ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাবে। তাছাড়া এদেরকে কন্ট্রোল করার মতো এই মুহূর্তে আমার কোনো আইডিয়া নাই। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই শেয়ার করবে। আমি মনে করি এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা উচিত। অনার্স বছর শেষ হওয়ার সাথে সাথে এসে দিয়ে হল ছেড়ে দিবে। যদি সে অনার্স পাস করে, তারপরে যদি অনার্স পাস করে, এরপরে পাস করার পরে যদি সে ফার্দার মাস্টার্স বা এমবিএ যদি কোনো কিছু করার সুযোগ সে পায় বা সে ভর্তি হয়, তাহলে হয়তো আবার তাকে হচ্ছে ওই সময়টুকুর জন্য তাকে হল দেওয়া যেতে পারে। তাছাড়া এই হলে থাকতে পারবে না। এই ব্যবস্থাটা মনে হয় আমার করা উচিত। এই ব্যবস্থাটা করলেই অটোমেটিকলি এই অপসংস্কৃতি দূর হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি। আল্লাহ হাফেজ।